ডাইং অফ পলিস্টার ফ্যাব্রিক উইথ ডিসপার্স ডাই ইন কেরিয়ার ডাইং মেথড, এটা মনে আমরা কথা বলেছিলাম কেরিয়ার বিষয়ে। এখানে রেসিপিটা একটু দেখো, এটা নিয়ে কি কথা বলছিলাম? এরকম রেসিপি কথা বলছিলাম। আচ্ছা, রেসিপিটা একটু দেখো। ডিসপার্স ডাই ডাইংয়ের ক্ষেত্রে যে ডাইং মিডিয়ামটা, সে মিডিয়ামটা হবে তোমার কি, ডাইং মিডিয়াম কি হবে বলো? ডাইং মিডিয়ামটা কি? অ্যাসিডিক। তার মানে পিএইচ কত থাকবে? 7 এর নিচে। নর্মালি কত থাকে? 4.5 থেকে 5.5, 7.5 না, ওটা প্র্যাকটিক্যালি হয় না। আচ্ছা, তাহলে দেখো এখানে একটা ইস্যু M/2L আছে, সেটা আমি ল্যাব ক্লাসে ক্লিয়ার করেছি। ম্যাটেরিয়াল টু লিকার রেশিও, এটা কি ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, আর যে অ্যাসিটিক অ্যাসিড আমরা এখানে ইউজ করছি, এটা জাস্ট ইউজ করছি পিএইচটাকে, পুরো লিকারের পিএইচটাকে অ্যাসিটিক ফর্মে নিয়ে আসার জন্য। আর এখানে তোমার শেড পার্সেন্টেজ দেওয়া আছে। এটা যদি তোমার 2% হয়, 1% হয়, কীভাবে ম্যাপিং করতে হয় তোমার বলছিলাম না লাস্ট ক্লাসে, মনে আছে? যদি 2% শেড হয় তাহলে তোমাকে কি করতে হবে? 3টা কালারে কম্বিনেশন করে 2% নিতে হবে। আচ্ছা, প্রসিডিউরটা দেখো, এটাকে কি বলে? প্রসেস ডায়াগ্রাম। এটাকে কি বলে? প্রসেস ডায়াগ্রাম। এরকম একটা যখনই কোনো একটা কোশ্চেন আসে যে ডিসক্রাইব অথবা এক্সপ্লেন দ্য ডাইং প্রসিডিউর, পলিস্টার ডাইং প্রসিডিউর উইথ ডিসপার্স ডাই, তো সেই ক্ষেত্রে এই ডায়াগ্রামটা আসবে। এই ডায়াগ্রামটা যদি বোঝো তাহলে দেখা যাচ্ছে যে তুমি তোমার মতো করে ইচ্ছা মতো মানে লিখতে পারবে। এখানে দেখো, এইখানে হচ্ছে প্রথমে আছে কি 40 ডিগ্রি। প্রথমে কি দেওয়া আছে? 40 ডিগ্রি, জাস্ট ইনিশিয়াল স্টেজে। এই যে পানিটা আমরা নিব, সেই পানির টেম্পারেচার থাকবে কত? 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এরপরে কি করব আমরা? দেখো, এর মধ্যে কি দেব? ডাইস, ম্যাটেরিয়াল, কেমিক্যালস দিয়ে কতক্ষণ আমরা চালু করব? 15 মিনিট পর্যন্ত এটা রান থাকবে ড্রাইভারটা। আচ্ছা, এখানে যে টেম্পারেচারটা দিচ্ছি সেই টেম্পারেচার 40 ডিগ্রি। এরপরে আমরা কি করব? টেম্পারেচার রাইজ করব কত? 90 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার। সরি, হ্যাঁ, 15 মিনিট পর্যন্ত আমরা হচ্ছে 60-তে নেব। 60-তে 15 মিনিট ওঠার পরে দেন আমরা এটা 90-তে যাব। 90-তে দেখো একটা অ্যারো স্লোপ মানে ঢাল আকারে। এইখানে তোমার সরাসরি টেম্পারেচার 60 থেকে 90 থেকে তোলা হবে না, কারণ এটা গ্রাজুয়ালি বাড়বে। গ্রাজুয়ালি কেমনে বাড়বে? এটাকে বলে গ্রেডিয়েন্ট। এটাকে কি বলে? গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে তোমার 2 থেকে 2.5 ডিগ্রি পার মিনিট। কথা কি বুঝতেছ? বোঝো নাই? আচ্ছা, এইখানে টেম্পারেচার দিচ্ছ ইনিশিয়াল স্টেজে, বাতের টেম্পারেচার ছিল কত? 40। এরপর তুমি যখন টেম্পারেচার দিচ্ছ তখন এটা কি হলো? 60 ডিগ্রি হয়ে গেল। 60 ডিগ্রি কত মিনিটে উঠছে? 15 মিনিটে। আচ্ছা, 15 মিনিট কিন্তু মেশিন চলতেছে। দেন তুমি কী করবে? টেম্পারেচার বাড়াইতে থাকবা। সেই টেম্পারেচার কি একবারেই তুমি 90 ডিগ্রিতে তুলবা? যদি এরকম থাকতো তাহলে কি হতো? একবারে তুমি 90 তুলতে হতো, কিন্তু সেটা করা হয় না। সেটা করা হয়েছে কীভাবে? 15 মিনিট ধরে তোমার কি করা হয়েছে? দেখো, 60 আর 15 দোকানের কত? 30, তাই না? প্রতি মিনিটে তাহলে কত ডিগ্রি হয়েছে? 2 ডিগ্রি করে টেম্পারেচার রাইজ করছে। প্রতি মিনিটে কয় ডিগ্রি? 2 ডিগ্রি করে টেম্পারেচার রাইজ হয়েছে। কারণ এখানে বেশ কিছু লজিক আছে। কারণটা হচ্ছে সিনথেটিক ফাইবার। তুমি যখন হচ্ছে একবারেই হুট করে টেম্পারেচার দিয়ে দাও তাহলে কি হবে? এর মরফোলজিক্যাল যে কেমিক্যাল স্ট্রাকচারটা, এটা হচ্ছে ইমব্যালেন্সড হয়ে যাবে। ঠিক আছে, সেই জায়গাতে জাস্ট ইকুয়ালি, যেখানে তুমি এখানে কিন্তু ডাইস, কেমিক্যাল, ম্যাটেরিয়াল সবই দিয়ে দিছো,
তো সেই ক্ষেত্রে তুমি আস্তে আস্তে টেম্পারেচার বাড়াচ্ছ, আস্তে আস্তে ম্যাটেরিয়ালটা সুইল আপ হচ্ছে এবং ডাইস মলিকুলগুলো ফাইবারের মধ্যে প্লেস হচ্ছে। আচ্ছা, 90-তে ওঠার পরে টেম্পারেচার ফিক্সড করে দেওয়া হয়, সেট করে দেওয়া হয় কত মিনিটের জন্য? 60 থেকে 120 মিনিট। নর্মালি 45-40 প্র্যাকটিক্যাল ফিল্ডে 45-40 মিনিট এটা রান করা হয়ে থাকে। এটা ডিপেন্ড করে টাইপ অফ শেড এবং ডেপথ অফ শেডের উপরে। এটা যদি প্রয়োজন হয় তাহলে তোমার সর্বোচ্চ 120 মিনিট পর্যন্ত রান করা হয়ে থাকে। ফাইনালি এটা কি করা হয়, যখন ধরো 60 মিনিট সেট করছে, 60 মিনিট এটা চালার পরেও স্যাম্পল মেশিনটাকে স্টপ করা হয়। স্টপ করে এখান থেকে জাস্ট হচ্ছে ম্যাটেরিয়াল কিছুটা জাস্ট স্যাম্পল কেটে নেওয়া হয়। কেটে নেওয়ার পরে এটাকে কি করা হয়, ওই স্যাম্পলের সাথে ওয়াশ করে স্যাম্পলের সাথে তুমি যে স্ট্যান্ডার্ডের অনুযায়ী ডাইং করতেছো সেই স্ট্যান্ডার্ডের সাথে ম্যাপিং করা হয়, ম্যাচ করা হয়। ম্যাচ করে যদি দেখা যায় যে না এটা আসলে কাছাকাছি হয়ে গেছে, একজ্যাক্ট হয়ে গেছে, তখন কি করা হয়, এই বাথটা এইখানে স্টপ করে দিয়ে এর যে লিকারটা আছে লিকারটা ড্রেন করে দেওয়া হয়। ড্রেন লাইনের মাধ্যমে কি করা হয়, ড্রেন করে দেওয়া হয়। যখন ড্রেন করে দেওয়া হচ্ছে তখন তোমার আলটিমেটলি কি টেম্পারেচার, গরম পানি বের হয়ে যাচ্ছে, টেম্পারেচার কমে যাচ্ছে। পাশাপাশি আর একটা পাইপ লাইন দিয়ে এখানে কি করা হয়, তোমার হট ওয়াটার, কোল্ড ওয়াটার এইগুলি মানে ইন করা হয় জাস্ট কিসের জন্য, ওয়াশের জন্য। যদি তোমার হট ওয়াশ লাগে, শপিং ওয়াশ লাগে, তাহলে ওই হট ওয়াটারের সাথে তোমার অল্প একটু ডিটারজেন্ট না, ড্রেন করার পর এটা সরাসরি ইটিপিতেই যায়। ইটিপির প্ল্যান্টটা আবার কয়েকটা চেম্বার নিয়ে গঠিত, জানো তো, দেখছো না, কয়েকটা মানে যে কি বলে এরকম অনেকগুলো চেম্বার আছে, যেগুলোতে কি করা হয়, সরাসরি একটাতে দেওয়া হয় পাইপলাইনের মাধ্যমে। সেখানে 12 থেকে 24 ঘন্টা ওটা স্টোরে থাকে। কারণটা হচ্ছে যে কোনো সলিউশন, দ্রবণ যেটাই হোক না কেন, তুমি যদি একটু সময় মানে এমনি স্থির অবস্থায় রেখে দাও, আস্তে আস্তে কী হয়, হ্যাভি ম্যাটেরিয়ালগুলো নিচে তলানি পড়ে। আচ্ছা, সেই প্রেসিপিটেশন করার জন্য এটা করা হয়। দেন নিচ থেকে একটা সার্টেন টাইম পরে যেটা প্রেসিপিটেশন পরে সেটাকে কালেক্ট করে সরাই দেওয়া হয়। আর এই পানি উপর থেকে পাইপলাইনের মাধ্যমে পরবর্তী যে ট্যাঙ্কগুলো আছে সে চেম্বারগুলোতে দেওয়া হয় এবং সেখানে 2-3টা স্টোরেজে মানে স্টেজে তোমার হচ্ছে কাজ করা হয়। একটা হচ্ছে তোমার ডিকালারেশন প্রসেস আছে, এটা হচ্ছে লাস্ট প্রসেস। তার আগে কি করা হয়, তোমার হ্যাভি ম্যাটেরিয়ালগুলো সেপারেট করা হয়, হ্যাভি মেটাল সেপারেট করা হয়, তোমার স্লাজিং করা হয়, যেমন ব্যাকটেরিয়া দিয়ে তারপর বিভিন্ন ধরনের স্লাস অ্যাপ্লাই করে অ্যারো আসে না, ওই যে তোমার বিওডি সিওডি আছে, এগুলো পড়ছো, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এইগুলো জাস্ট কী করা হয়, চেক করে ফাইনালি পানিটাকে ডিকালারাইজেশন করে তোমার রিইউজ করা হয় অথবা নদীতে ছেড়ে দেওয়া হয়। এটা হচ্ছে ইটিপির কাজ। তাহলে দেখো, এটা হচ্ছে তোমার ডাইং প্রসিডিউর অফ পলিস্টার ফ্যাব্রিক। এখন তোমার যদি এরকম হয় ব্লেন্ডেড ফ্যাব্রিক হয়, কী ধরনের ফ্যাব্রিক, ব্লেন্ডেড ফ্যাব্রিক হয়, তো ব্লেন্ডেড ফ্যাব্রিকের ক্ষেত্রে যদি তোমার এমন হয় যে কটন পলিস্টার ব্লেন্ডেড হয়, কটন পলিস্টার ব্লেন্ডেড যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমার কি করতে হবে, তুমি কটন ডাইং করো কত টেম্পারেচারে, লাস্ট ল্যাব ক্লাসে দেখাইছিলাম, মনে আছে? হ্যাঁ, কটনে আমরা 60 ডিগ্রি মিডিয়াম ব্র্যান্ডে, তাই না? যদি আমার হট ব্র্যান্ডের হয় সর্বোচ্চ 80-85 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই টেম্পারেচারে যদি ডাইং করো, যদি কোন পার্ট তাহলে তোমাকে আগে করতে হবে, কেন? পলিস্টার পার্ট কেন আগে ডাইং করবা? ধরো এই কাপড়টা তোমার পলিস্টার কটন আছে না ব্লেন্ডেড ফ্যাব্রিক, এটা তো শিওর পলিস্টার এবং কটন আছে, তাহলে কোন পার্টটা আগে ডাইং করা হয়েছে এবং কেন করা হয়েছে? পলিস্টার আগে করা হয়েছে, কারণ কি? এবং আচ্ছা, তার আগে এটা বলো
এই পলিস্টার কটন ব্লেন্ডেড কোন ডাই দিয়ে করা হবে? একই ডাই দিয়ে? তাহলে কটনের জন্য কোন ডাই? কটনের জন্য রিঅ্যাক্টিভ ডাই, আর পলিস্টারের জন্য ডিসপার্স। আচ্ছা এখন বলো তাহলে কেন পলিস্টার আগে করা হবে, কারণটা কি? পলিস্টারটা আগে করা হবে কারণ ওই কটনটা সার্ভিসগুলো মানে কালারটা আগেই অ্যাবজর্ব করে নেবে, যার কারণে দেখা যাচ্ছে আমাদের পলিস্টারের যেরকম হওয়ার কথা ছিল সেটা আসার কথা সেরকম আসবে না, যার কারণে পলিস্টারের শেপটা আগে মিলাই যায়, কারণ ওটা শেপটা আমাদের জটিল হয় না। পলিস্টার যে কোনো সিনথেটিক ফাইবারের অ্যাবজর্ব পিক আপ পার্সেন্টেজ অলমোস্ট 95-এর উপরে। পলিস্টার ডিসপার্স ডাই দিয়ে পলিস্টার ডাইং করার পরে ডাই লেকারটা যদি দেখো, মানে ডাইং হয়েছে লেকার হালকা কালার থাকে, আর রিঅ্যাক্টিভ ডাই দিয়ে ডাইং করার পরে বলছিলাম না যে সর্বোচ্চ 85% পিক আপ, মানে প্রচুর রং ওখানে থাকে। কারণটা কি? কারণটা হচ্ছে পলিস্টার তুমি কত টেম্পারেচারে করতেছো? 130 থেকে 135। কেরিয়ার মেথডটা আর এখন ডাইং ইউজ হয় না, এটা এখানে যা দেখলাম 90-100 এটা আর এখন ইউজ হয় না। তার মানে হাই টেম্পারেচারে হয় 130 থেকে 135 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা কটন করতেছো 60 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি যদি আগে কটনটা ডাইং করে নাও, এরপরে এই কাপড়টার টেম্পারেচার যদি 130 থেকে 35 তোলো, রিঅ্যাক্টিভ ডাইসের ডাইস ম্যাটেরিয়াল সব বের হয়ে যাবে, বুঝো নি? বের হয়ে যাবে। এই জন্য কী করা হয়ে থাকে, পলিস্টার পার্টটা হাই টেম্পারেচারে ডাইং করে নিয়ে দেন তুমি যদি এই 60, 70, 80, 90 টেম্পারেচারে ওই কাপড়টাকে ট্রিট করতে থাকো অন্য ডাই দিয়ে, ও অন্য ফাইবার ডাইং হবে, পলিস্টারের উপর কোনো ইফেক্টই পড়বে না। তো বলো না কেন? আচ্ছা এটাই হচ্ছে মেকানিজম অথবা কেমিস্ট্রি, যেটাই বলো না কেন। এই জন্য ডিসপার্স ডাই দিয়ে পলিস্টার পার্ট ডাইং করার পরে কটন পার্ট পরে করতে হবে, আর পলিস্টার পার্ট ডাইং করার পরে আর একটা কাজ করতে হয়, সরাসরি ওই কাপড় ডাইং করা হয় না, সেটাকে বলে রিডাকশন ক্লিয়ারিং, আরসি বলে। ফ্যাক্টরিতে গেলে তোমরা দেখবে আরসি মানে হচ্ছে রিডাকশন ক্লিয়ারিং, সেটাকে বলে রিডাকশন ক্লিয়ারিং। আচ্ছা সেটার কারণটা হচ্ছে একটু বলে রাখি, পরেই মানে টপিকটা আছে। রিডাকশন ক্লিয়ারিংটা হচ্ছে এই যে পলিস্টার ফ্যাব্রিক ডিসপার্স দিয়ে পলিস্টার ডাইং করলাম, এখন পলিস্টার ফ্যাব্রিকের ভিতরে তো ডাই ঢুকছে, পাশাপাশি কটনের গায়ে কি লেগে নাই কিছু? কটনের গায়ে তো জড়াইছে নাকি? জড়াই নেই? এই জড়া ফ্যাব্রিক সারফেসে যেগুলো আনফিক্সড অবস্থায় কটন পলিস্টার পার্টে লেগে আছে, সেটাকে হাইড্রোস দিয়ে অ্যালকালি দিয়ে হালকা একটা ওয়াশ দেওয়া, তখন কি হয় যেগুলো কটনের গায়ে পলিস্টার ডাই লেগে আছে সেগুলো রিমুভ হয়ে যাবে, এবং পলিস্টার পার্টের উপর যেগুলো মানে কোনো বন্ড অথবা ট্র্যাপে পড়ে নেই, যে ডাইগুলো মানে আটকায় নেই, সেগুলো আনফিক্সডগুলো রিমুভ হয়ে যাবে। এই প্রসেসটা হচ্ছে তোমার রিডাকশন ক্লিয়ারিং। এটা হচ্ছে তোমার নর্মাল টেম্পারেচারে করা হয়ে থাকে 10, 15, 20 মিনিটের জন্য, আর এটা এখানে ইউজ করা হয় হাইড্রোস, তারপরে তোমার ব্লিচিং এজেন্টও অনেক সময় ইউজ করা হয় অ্যালকালির সাথে। আচ্ছা ডাইং উইথ ক্যারিয়ার, এটা তো বললামই। ক্যারিয়ারের লিমিটেশনগুলো দেখো, কারণ ক্যারিয়ার কেন এখন ইউজ হচ্ছে না একটু সবাই দেখো। ক্যারিয়ার কেন ইউজ করা হচ্ছে না? হাই কস্ট অফ ক্যারিয়ার আলাদা একটা কেমিক্যাল, আলাদা কস্ট এখানে অ্যাড হচ্ছে। ডিফিকাল্ট টু রিমুভ ক্যারিয়ার কমপ্লিটলি ফ্রম দ্য ডাইড ফ্যাব্রিক হুইচ ক্রিয়েটস ওডোর। ওডোর মানে এই মোবাইল রাখো। ওডোর মানে সেকেন্ড লাইনের মানে কি?
এটা ডিফিকাল্ট টু রিমুভ ক্যারিয়ার কমপ্লিটলি, মানে খুব সম্পূর্ণভাবে এটা রিমুভ করা টাফ। আরেকটা ব্যবহার হচ্ছে ওইটা যদি কাপড়ে থেকে যায় ব্যাড স্মেল দেয়। অডর মানে গন্ধ, ব্যাড অডর, অডরটা নর্মালি ব্যাড ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, স্পটিং প্রবলেম, বিভিন্ন ধরনের স্পট পড়তে পারে, ক্যারিয়ারের স্পট কাপড়ের উপর পড়তে পারে। পলিউশন প্রবলেম, ওই যে কেমিক্যাল তো, কেমিস্ট্রি তো, এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না। আর ক্যারিয়ার ইফ রিমেন ইন ফ্যাব্রিক অ্যাডভার্সলি অ্যাফেক্ট লাইট ফাস্টনেস প্রপার্টিস অফ ডাইড ফ্যাব্রিক। অ্যাডভার্সলি মানে কি, খুব গুরুতরভাবে, তাই না? গুরুতরভাবে কি করে, লাইট ফাস্টনেস, যদি এই কাপড়টা হালকা রোদে চলাফেরা করতে যদি ডিসকালার হয়ে যায়, তার মানে ওই কাপড় আর পোশাক আমরা পরিনি, এটাই হচ্ছে লাইট ফাস্টনেস ইস্যু। আর ক্যারিয়ারের কারণে এটা হ্যাম্পার হয়। মোস্ট অফ ডিসপার্স ডাইজ ডু নট এক্সস্ট ফ্রম ডাইভার টু ইমপ্রুভ হ্যাভি শেড, ঠিক আছে? আর ডার্ক শেডের ক্ষেত্রে এটা একটা বাধা। ডাইং অ্যাট হাই টেম্পারেচার, পরের যে মেথডটা আছে সেটা হচ্ছে তোমার HTSP মেথড। ডাইং প্রসিডিউরে এখানে জাস্ট হচ্ছে টেম্পারেচারটা ক্লোজড ভ্যাসেল লাগবে এবং স্টিমের মাধ্যমে এখানে টেম্পারেচার, হাই টেম্পারেচার জেনারেট করা হয়ে থাকে। তুমি ওপেন ভ্যাসেলে কি, ওপেন বাতে তুমি টেম্পারেচার 100-এর উপরে তুলতে পারবা? সেখানে ক্লোজড ভ্যাসেল লাগবে এবং স্টিমের মাধ্যমে আমরা নর্মালি টেম্পারেচার হাই দেই, আর প্রেশারও হাই লাগে। প্রেশারেও অনেক হাই লাগে, সেখানে 3 থেকে 7-8 বার পর্যন্ত। বার তো বোঝো, প্রেশার বার বোঝো, একবার সমান কত? 10⁵ নিউটন নাকি, আমি এক জায়গায় ভুলে গেছি, একটু গুগল করো। 1 বার সমান কত নিউটন, এটা প্রেশার আর কি। কত? ওয়ান বার ইকুয়াল কত নিউটন, এভাবে লেখো। হাউ মাচ নিউটন অফ 1 বার ইকুয়াল 1 বার। হ্যাঁ, আসে না? কি আসে? প্যাসকেলও আসতে পারো। 1 বার ইকুয়াল টু, এই যে এখানে আছে দেখো, 1,000,000 উজিত, মানে 5টা শূন্য, তাই না? 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার প্রেশার, এটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে তোমার 1 বার সমান এত প্রেশার। তাহলে দেখো 7-8 বার মানে কি, হিউজ প্রেশার লাগে। এবং এই বেশি প্রেশারটা লাগে তোমার ইয়ার্ন ডাইংয়ের, প্যাকেজ ডাইংয়ের ক্ষেত্রে, কারণ হাই প্রেশারে লিকারটা ফ্লো করা হয় প্যাকেজের ভিতর দিয়ে। আচ্ছা, এখন আসো, হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেশার কজেস দ্য পলিস্টার ফাইবার টু সোয়েল অ্যান্ড হেল্পস ইন ডিপ পেনিট্রেশন অফ দ্য ডিসপার্স ডাই মলিকুল ইনটু দ্য ফাইবার পলিমার সিস্টেম। এটা হাই প্রেশারের কারণেই, হাই টেম্পারেচারের কারণে সোয়েল আপ হচ্ছে এবং ফাইবারের ভিতরে পেনিট্রেট হচ্ছে। আচ্ছা, এখানের অ্যাডভান্টেজগুলো দেখো, ক্যারিয়ারে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো এখানে হচ্ছে না, কস্ট রিডাকশন হচ্ছে।
তারপর হচ্ছে কমপ্লিট পেনিট্রেশন, মানে ডাই পিক আপ পার্সেন্টেজ অনেক বেশি হচ্ছে। আর মানে ডার্ক শেড, ডিপ শেড আমরা এখানে প্রডিউস করতে পারতেছি। আচ্ছা, এখানে দেখো টেম্পারেচার দেওয়া আছে 200 থেকে 230 ডিগ্রি, এটা আসলে একটু ভুল দেওয়া আছে। এখানে নর্মালি আমরা 130 থেকে 40-এর মধ্যে করি। আচ্ছা, এখন আসো রিডাকশন ক্লিয়ারিং। একটু আগে যে কথাটা বললাম মনে আছে, আরসি রিডাকশন ক্লিয়ারিংটা হচ্ছে তোমার বলছি, এটা আর কি বলবো, ওয়াশিং প্রসেস, তাই না? সেখানে কি ইউজ করা হয়? আনফিক্সড ডাইস্টাফ রিমুভ করা হয়, ইউজ করা হয় সোডিয়াম হাইড্রোসালফাইড, ডিটারজেন্ট, কস্টিক সোডা। আমি একটু আগে বলছিলাম যে হাইড্রোসালফাইড কি হাইড্রোস না, তারপর হচ্ছে তোমার কিছু কিছু ক্ষেত্রে ব্লিচিং এজেন্ট, এগুলো ইউজ করা হয়। আচ্ছা, 15 থেকে 20 মিনিটের কথা বলছিলাম, তাই না? নর্মাল টেম্পারেচারে, এখানে 40, 50, 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 15-20 মিনিট ট্রিট করা হয়। আর এইখানে রেসিপিটা এটা ডিপেন্ড করা হচ্ছে ফ্যাব্রিকের গায়ে কী পরিমাণ আনফিক্সড ডাইস আছে, তার উপরে ওটা ভ্যারি করতে পারে। আচ্ছা, প্রপার্টিস অফ ডিসপাস ডাই একটু দেখো, একটু পড়ো সবাই। ওয়াশিং ফাস্টনেস অনেক ভালো, মডারেট টু গুড ওয়াশিং ফাস্টনেস প্রপার্টিস। ওয়াশিং মানে কি? ওয়াশিং ফাস্টনেস মানে ডিটারজেন্ট সহযোগে যখন কাপড়টা রং করা হবে তার রংটা ব্লিড করে কিনা, উঠে যায় কিনা। এরপর লাইট ফাস্টনেস দেখো, শো ফেয়ার টু গুড লাইট ফাস্টনেস, মোটামুটি ভালো থেকে মানে মডারেট থেকে ভালো, মানে মোটামুটি খুব ভালো লাইটের, খুব সহজে এটা ফের। হ্যাঁ, নন পোলার নেচার হচ্ছে তোমার হাইড্রোফোবিক নেচার, যেমন হচ্ছে ডিসপার্স এবং পলিস্টার দুইটাই। কিন্তু ডিসপার্স ডাইসটা যদি তুমি চিন্তা করো, এটা পানিতে দিলে কি আয়নিক হয়? অ্যানায়নিক ক্যাটায়ন হয়, নন আয়নিক, তাই না? আর নন পোলার গ্রুপ থাকলে তো সেখানে আয়ন থাকে। এরপরে আসো, থ্যাংক ইউ। এখন আসো নতুন একটা টপিক নিয়ে। হ্যাঁ, না না, এটা শুরু করি, একটা ক্লাস যদি পাই শেষ করতে পারবো। সিলেবাস শেষ হয়নি, সিলেবাসে অনেক কিছু বাকি রয়ে গেছে। একটু দেখো, 10 মিনিট না, টাইম শেষ হয়নি, টাইম 5টা পর্যন্ত। না না, 5টা। ন্যাচারাল ডাইস, এতদিন যা পড়তেছিলাম সবই হচ্ছে ন্যাচারালের বিপক্ষে, মানে ইকো ফ্রেন্ডলি না, পরিবেশ বান্ধব না। আজকে যেটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার ন্যাচারাল ডাইস। জাস্ট ইন্ট্রোডাকশন লেভেলের কিছু কথা বলবো, এই জিনিসটা তোমাদের একটু জানা দরকার। এখান থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন হতে পারে, এই ন্যাচারাল ডাইস থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন হতে পারে। কেন হবে? কারণটা হচ্ছে এই জিনিসটা যদি তোমাদেরকে না জানায় দেই তাহলে 2 দিন পর তোমরা বকাবাজি করবা যখন ইন্ডাস্ট্রিজে যাবা, ঠিক আছে? ন্যাচারাল ডাইসটা হচ্ছে তোমার, বলো তো এটা দ্বারা কি বুঝতেছ? হ্যাঁ, প্রকৃতির কোন জায়গা থেকে রং পাই? কলা গাছ থেকে কালার পাওয়া যায় কেমনে? আর কোথা থেকে পেতে পারে? আর natural dyes are those type of dyes or coloring materials which can be obtained from the natural sources like leaves, wood, fruits, তারপর হচ্ছে তোমার ওই যে রুট,
বার্ক, দোজ টাইপ অফ ডাইস আর কল্ড ন্যাচারাল ডাইস। তোমরা মেহেদি পাতা দেখছো? মেহেদি দেখেছো কখনো? ওইটাই মেহেদি, বাহিরে সবুজ ভিতরে রক্তাক্ত লাল, দেখেছো? মেহেদির পাতার থেকে আমরা ওটাকে প্রসেস করে এক্সট্রাক্ট করলে সেখানে কি পাই? রং পাই। কিছু কাঠ আছে না লাল, কাঠ থেকেও আমরা রং পাই। কিছু গাছের বাকলকে এক্সট্রাক্ট করলে রং পাই। তোমরা এই যে নারকেল গাছ দেখছো না? নারকেল দেখছো তো? নারিকেল, পাকা নারকেল, ঝুনা নারকেল, খোসা আছে না? খোসা থেকে আমরাই একটা রিসার্চের কাজ করেছি, লেখাও শেষ, ওটা পাবলিশ করবো খুব তাড়াতাড়ি। হ্যাঁ, সেটা হচ্ছে নারকেলের ছোবড়া ছোট ছোট করে কেটে জ্বালাইলে দেখবা তুমি বাসা বাড়িতে সাদা গেঞ্জি কিনে, একদম সাদা গেঞ্জি কিনে তুমি যদি মনে করো সাদাটা ব্রাউন কালার করবা, এই দরজা কাঠের কালার করবা, ওই একটা নারকেলের ছোবড়া নিয়ে এসে কেটে জ্বালায়া ওটাকে রেখে দেবা, দেখবে যে রং পাওয়া যাচ্ছে। আমরা এতগুলো রং পাইছিলাম, ডাইস পাউডার করে ফেলছিলাম। তো বিষয়টা হচ্ছে যে নারকেলের ছোবড়া থেকে রং পাই। গাব গাছের থেকে শুধু রং না, আরও অনেক কিছু পাওয়া যায়, যেমন হচ্ছে তোমার অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটিস। আবার তোমার ধরো যে ওই যে কিছু ফল আছে না, বেদানা, ওই ড্রাগন ফলের অনেক কাজ আছে। একটু সার্চ দিয়ে দেখো, ফ্যাব্রিক ডাইং উইথ ড্রাগন ফ্রুট এক্সট্রাক্টেড কালার, সার্চ দিয়ে দেখো, তোমার পেপার বের হয়ে আসবে। হ্যাঁ, কাজ হয়ে গেছে। তা এইগুলোকে বলে ন্যাচারাল। আর তোমরা কি জানো প্রাচীনকালে, অনেক আগে, যীশু খ্রিস্টের জন্মের অনেক আগে, তখন রাজা বাদশারা ব্লু কালারের ড্রেস পরতো। ব্লুকে বলা হয় না, এটা তো এই যে 1800 শতকে, আরও অনেক কয়েক হাজার বছর আগে। তখন হচ্ছে রয়্যাল ব্লুটার নাম কেন আসছে? রয়্যাল সোসাইটি তখন হচ্ছে ওটা ইউজ করতে পারতো। এটা হচ্ছে তোমার সামুদ্রিক এক ধরনের ঝিনুকের থেকে ওটা কালেক্ট, খুবই এক্সপেন্সিভ এবং আনঅ্যাভেলেবল, অনেক আগে। এরপরে তুমি আসো, যখন যদি দেখো তোমার শৈবাল, সামুদ্রিক শৈবাল, সেখান থেকে প্রচুর কালার এক্সট্রাক্ট করা হয়। প্রাচীন যুগে সিনথেটিক ডাইস ডেভেলপমেন্ট হয়েছে, তুমি যদি বলো 1860-এর পরে ডিরেক্ট ডাই প্রথম। তারপর ডিরেক্ট থেকে তোমার ভ্যাটটা হচ্ছে তোমার প্রাচীনতম একটা ডাইস। তোমরা ওই যে নীল চাষের কথা বললাম, মনে আছে? নীল গাছ থেকে, নীলের পাতা থেকে নীল চাষ, সেই প্রথম দিকে এটা ছিল ভ্যাট, এবং বড় একটা কাঠের তৈরি পাত্র ছিল, সেটাকে ভ্যাটিং বলা হইতো। ঠিক আছে, ভ্যাট হচ্ছে এক ধরনের ভ্যাসেল, এবং সেই ভ্যাসেলের মধ্যে এই নীল গাছের পাতা মাথা গুলে জাস্ট বিভিন্ন কেমিক্যালের সহযোগে তারা কী করতো, ওই ভ্যাট ডাইটা পানিতে অদ্রবণীয় ছিল, সেটাকে দ্রবণীয় ফর্মে নিয়ে আসতো। এই প্রসেসটাকে ভ্যাটিং বলতো, আর পুরো এই যে পাত্রটা সেটাকে ভ্যাট বলতো। ভ্যাট ইজ ভ্যাসেল। তোমরা মানে পার্ট 2-তে পড়ছো। আচ্ছা, নীল জিনিসটা, নীল চাষের যে কেন, এটা হচ্ছে সিনথেটিক ফর্মে 1860 নীল বিপ্লব, র মেটেরিয়াল ছিল এটাকে প্রসেস করে তারা এইভাবে কাজ করত। তাহলে এটাও প্রাচীনতম যত কালার, তোমরা দেখছো দিরিলিস আর্তুগুল কিংবা প্রাচীন হিস্টোরিগুলো একটু পড়ে দেখো, সেখানে মানুষকে রঙিন কাপড় পরতো না, তারা কিভাবে ডাই করতো। এই ধরনের টেকনোলজি আইসা 1800 শতকের পরে। সবই কী করতো, এই লতা পাতা জাস্ট হচ্ছে পানিতে দিয়ে ছেঁচা, ফলমূল ছেঁচা, ওই রসগুলো পানিতে দিয়ে গরম করতো, তার মধ্যে সাদা কাপড় দিত। তোমার সুতায় দেখো না গাব দেয়, গাবটা হচ্ছে তোমার ওই যে মার্সারাইজেশন সাইজিং করার মতো।
হ্যাঁ, এটা হচ্ছে সাইজিং, শক্তি বাড়ানোর জন্য। তাহলে ন্যাচারাল ডাইস কাকে বলে বুঝতে পারছো? ন্যাচারাল ডাইসের তো আসলে ডেফিনেশন হয় না, এটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশনে আমরা বলতে পারি ন্যাচারাল ডাইস আর দোজ টাইপ অফ ডাইস অর কালারেন্ট ম্যাটেরিয়াল ডিরাইভ ফ্রম দ্য অথবা ফাউন্ডেড ফ্রম দ্য প্লান্ট ইনভার্টিব্রেটস অর মিনারেলস, মানে লতা পাতা গাছের বিভিন্ন অংশ, তারপর ফ্রুট, অথবা তোমার হচ্ছে কি বিভিন্ন ধরনের মিনারেল, খনিজ। তোমরা কি জানো যে মিল্ক ফাইবার হয়, খনিজ ফাইবার, মিনারেল ফাইবার হয়। হ্যাঁ, তোমরা দেখবা মিনারেল ফাইবার, মিনারেল ডাইস, এগুলো নিয়ে একটু গুগল করলে অথবা ইউটিউব করলে দেখবা যে একদম প্রাচীন অনেক বড় বড় পাহাড়ের খাঁজে খাঁজে তোমার শ্যাওলার মতো মানে খনিজ মিনারেল অনেক ম্যাটেরিয়াল আছে, সেগুলো জাস্ট প্রসেস করে গলায়া ফিলামেন্টের মধ্যে দিয়ে ফাইবার তৈরি করা হচ্ছে এবং সেখান থেকে কালারও পাওয়া যাচ্ছে। The majority of natural dyes are vegetable dyes from plant sources like root, berries, bark, leaves, wood and other biological sources such as fungi and lichens, মানে শৈবাল থেকে, ছত্রাক, শৈবাল, এগুলো থেকেও আমরা ন্যাচারাল ডাইস পেয়ে থাকি। আচ্ছা, হাউ ডু ইউ মেক ন্যাচারাল ডাইস? তুমি কীভাবে ন্যাচারাল ডাইসকে মেক করবা? ছেড়ে দেবো। ন্যাচারাল ডাইসগুলো এমন ডাই, এটা দিয়ে যখন তুমি ডাইং করবা, এটা একবার কাপড়ে লেগে গেলে সেটাকে আর রিমুভ করা যায় না। সিনথেটিক ডাইসগুলো তুমি ধরো এরকম একটা কালার হয়ে গেছে, এটা দেখে তোমার কাছে যদি মনে হয় আনলেভেল হয়েছে, এক এক কালার হয়ে গেছে, তুমি ইচ্ছা করলে এটাকে আবার তুমি ব্লিচিং করে রিমুভ করে তুমি আবার নতুন করে অন্য কালার দিতে পারো। কিন্তু ন্যাচারাল ডাইসের প্রবলেমটা হচ্ছে একবার লেগে গেলে সেটা রিমুভ করা খুবই টাফ। হ্যাঁ, ওটা খুব সহজে আর পসিবল না। জাম থেকেও কালার হয়, এগুলো সবই আছে, রিসার্চ ওয়ার্ক আছে। তাহলে লং লাস্টিং ন্যাচারাল ডাইস হয়ে থাকে। আর এক্ষেত্রে যেটা করতে হয়, অল্প তাপে একটা রেসিপি মেনটেন করতে হয়। তুমি যদি ফ্রুট বেসড করো অথবা উড বেসড করো অথবা লিভস বেসড করো, সেক্ষেত্রে জাস্ট হচ্ছে একটা রেসিপি মেনটেন করতে হয়। 4 কাপ পানির সাথে 4 কাপ ওয়াটার, সাথে হচ্ছে তোমার 1 কাপ ওই এক্সট্রাকশন নির্যাস, এক্সট্রাকশন। তো এইভাবে একটা রেসিপি মেনটেন করে ডাইং করা হয়ে থাকে, কালারটা তৈরি করা হয়, পরে কাপড় রং করা হয় এবং সেটা করা হয় ম্যানুয়ালি। এখন পর্যন্ত ন্যাচারাল ডাইসের সিনথেটিক মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন ওইভাবে নাই, কারণ আগে ছিল, আগে বাসাবাড়িতে করতো। আগে এরকম হাজার হাজার মিটার, হাজার হাজার কেজি কাপড়, টনকে টন কাপড় এভাবে হতো না। আগে যার যার মতো বাসাবাড়িতে এটা করে নিত। কিন্তু রিসেন্ট যে রিসার্চ ওয়ার্কগুলো আছে, তারা কি করতেছে, ন্যাচারাল ডাইসকে মডিফাই করতেছে, মডিফাই করে জাস্ট এটাকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের জন্য নিয়ে আসছে। আচ্ছা, এরপরে আসো, রাইট ডাউন দ্য নেম অফ ওয়েল নোন ন্যাচারাল ডাইস। বিভিন্ন ধরনের ন্যাচারাল ডাইস, মানে যেগুলো পরিচিত ন্যাচারাল ডাইস। সাড়ে 4টে ছেড়ে দেব। আর 10 মিনিট আছে। ম্যাডার, প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমার ম্যাডার। ম্যাডার হচ্ছে তোমার, একটু গুগল করো, দেখো গাছটা দেখতে পারবা, লতা বিশেষ এক ধরনের গাছ। হ্যাঁ, এখানে হচ্ছে রেড ডাই মেড ফ্রম দ্য রুটস অফ রুবিয়া টিংটোরাম। রুবিয়া টিংটোরাম সায়েন্টিফিক নেম এই জাতীয় গাছের মানে শিকড় থেকে, রুট শিকড় থেকে জাস্ট লাল রংটা এক্সট্রাকশন করা হয় এবং শিকড়টা অনেক লাল, দেখতে পাচ্ছ? এই দেখো, সবাই একটু দেখো, দেখছো? তাহলে এটাকে যদি তুমি এর নির্যাস নেও, তাহলে কি তোমার লাল রং পাবা না?
আচ্ছা, এরপরে দেখো ডগউড, সাজ দাও ডগউড। হ্যাঁ হ্যাঁ, এটাও একটা প্লান্ট। ডগউড ট্রি আছে, দেখো ডগউড ট্রি লেখো। দ্য ফার্স্ট ইউজ অফ দ্য ব্লু ডাই উড বিলাভড দ্য অ্যানসেন্ট ব্রিটনস, মানে ব্রিটিশরা, প্রাচীন ব্রিটিশরা ডগউড, হ্যাঁ হ্যাঁ ব্লু কালার, এটা ব্লু ডাই তৈরি হইতো, পাতা সাদা থাক। এটা তোমার এই ডগউড থেকে যে কালারটা এক্সট্রাকশন হতো সেটা ব্লু, এবং প্রাচীন ব্রিটিশরা এটা এই এক্সট্রাক্টেড ডাইস দিয়ে কাপড় রং করত। এরপর দেখো টাইরিয়ান পার্পল, এটা একটু দেখো টাইরিয়ান পার্পল। এটা হচ্ছে মোস্ট ফেমাস, হাইলি কী বলে প্রাইসড অথবা কস্টলি বলতে পারো, নোটেড ইন দ্য বাইবেল। এই টাইরিয়ান পার্পলটা বাইবেলে উল্লেখ আছে। হ্যাঁ, এ ডাই অবটেন ফ্রম স্পিনি ডাইমুরেক্স শেলফিশ, জাস্ট হচ্ছে তোমার ঝিনুক, কাঁটাযুক্ত কিছু মাছ এবং ঝিনুকের মতো সেইগুলো থেকে এটা করা হতো, এক্সট্রাকশন করা হতো। এটা বিভিন্ন ধরনের শামুক, সিনেল, ঝিনুক এগুলো থেকে এক্সট্রাক্ট করা হতো। এরপর দেখো অ্যাসেস, সাজ দাও। উড অফ, সরি ও ওয়াসেস হবে, ও এখানে ভুল আছে, ওয়াসেস এখানে একটু ভুল আছে। উড অফ দ্য ওয়াসেস বুশ, সোর্সেস অফ ইয়েলো অ্যান্ড অরেঞ্জ। দেখো এক ধরনের ঝোপঝাড়ের মতো গাছ, তাই না? হ্যাঁ, তারপরে দেখো কোসিনারিয়াল, এটা খুবই মানে যে মানে কি বলে ইন্টারেস্টিং একটা ডাই। কোসিনার্ল বলতে পারো। এটা একটু দাও, এক ধরনের ওই যে তোমার রজক পোকা আছে না, তোমরা আম গাছে বিভিন্ন গাছে দেখছো ছোট ছোট সিঁদুরি পোকা, রজক পোকার মতো, একটু দেখো ওইগুলো একটু তুমি জাস্ট একটু ঘষে দেখো, সেখানে অনেক লাল রক্তের মতো হয়ে যায়। দেখো নীল না নাল, কে ভালো লাগে নি সেটা নিয়ে আর কথা না বলে। এরপর দেখো ইন্ডিগো, ইন্ডিগো রং না, এটা কোম্পানি না, এটা রঙই। ওই যে ভ্যাট, ইন্ডিগো ওল্ডেস্ট এবং কি বলে অ্যানসেন্ট কালারিং কম্পোনেন্ট। ওই যে ব্লু বলতে না নীল চাষ, সেটাও এটার মধ্যেই। এবং ইন্ডিগোর যে বর্তমান যে সিনথেটিক ডাইসটা পাওয়া যায়, এটা তোমার হচ্ছে জিন্সের ডাইংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এটা হচ্ছে একসময় ন্যাচারাল সোর্স থেকে এক্সট্রাক্ট করা হতো, ব্লু যে নীল চাষ যেটা বলতেছি। নেক্সট ক্লাসে যদি সময় সুযোগ পাই আমরা, তাহলে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। আর বেশি না, ছোট ছোট কিছু টার্ম আছে, তার মধ্যে একটা হচ্ছে তোমার ব্রিফলি ডিসক্রাইব দ্য টাইপস অফ টেক্সটাইল ফাইবার সুইটেবল ফর ন্যাচারাল ডাইস। কোন ধরনের টেক্সটাইল ফাইবার ন্যাচারাল ডাইসের জন্য সুইটেবল? এটা সিনথেটিক ফাইবার আছে, পাশাপাশি তোমার প্রোটিন ফাইবার যেমন উল, সিল্ক, হ্যাঁ এইগুলো। তারপরে হচ্ছে তোমার কটন তো আছেই ভেজিটেবলের মধ্যে। আর হ্যাভ স্ট্রং অ্যাফিনিটি টু ফাইবার্স অফ অ্যানিমেল। নর্মালি প্রোটিন ফাইবার, উল, সিল্ক ডাইংয়ের ক্ষেত্রে ন্যাচারাল প্রোটিন ফাইবার, ডাইংয়ের ক্ষেত্রে সিনথেটিক ফাইবারের মানে অ্যাফিনিটি, সাবস্ট্যান্টিভিটি এগুলো অনেক হাই, পিক আপ পার্সেন্টেজ অনেক বেশি থাকে। আর ফ্লাক্স, কটন এগুলোও করা যায়, এগুলো তো বললামই। ব্লেন্ডেড যেমন হচ্ছে অ্যানিমাল আর প্লান্ট ক্যান বি ডাইড অ্যাট এ টাইম।
তোমার হচ্ছে কটনের সাথে যদি উল থাকে একসাথে ডাইং করা যায়, মানে দুটার সাথেই তার আলাদা কোনো ডাইস দরকার নেই। ন্যাচারাল ডাই দিয়ে তোমার ন্যাচারাল এবং প্রোটিন খুব ভালোভাবে ডাইং করা যায়, এবং সেক্ষেত্রে ব্লেন্ডেড হলেও কোনো প্রবলেম নেই, এক ডাইস দিয়ে সেম বাতেই ডাইং হয়ে যায়। তাহলে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আরও ছোটো ছোটো কিছু টপিক আছে, এটা করায় শেষ করে দেব।